আমার নাম মোহাম্মদ বোরহান আহমেদ। আমি সৌদি প্রবাসী হলেও গত রোজার ঈদে 3 মাসের ছুটি নিয়ে দেশে ফিরেছি। কিছু ঘটনা হাতে থাকা সত্ত্বেও গত ঈদে কাজের ব্যস্ততা এবং সময় স্বল্পতার কারণে শেয়ার করার সুযোগ হয়ে ওঠেনি। তাই এবার ঈদ স্পেশাল এপিসোডে একটা ঘটনা শেয়ার করব বলে আগে থেকেই ভেবে রেখেছিলাম। আজ যে ঘটনাটি শেয়ার করব তার কিছু অংশের প্রত্যক্ষদর্শী আমি নিজেই। ঘটনাটি ঘটে আমারই পরিচিত একজন বড় ভাইয়ের সাথে। ওনার নাম মেহেদি হাসান তানভীর এবং উনি পেশায় একজন পুলিশ অফিসার। তানভীর ভাই এবং আমার গ্রামের বাড়ি একই এলাকায়, অর্থাৎ কুমিল্লা জেলার মুরাদনগর থানার পাহাড়পুর ইউনিয়নে 5 পুকুরিয়া গ্রামে। ছেলেবেলায় আমরা একসাথে গ্রামের মাঠে খেলাধুলা করেছি, আড্ডাবাজি আর ঘোরাঘুরিও করেছি। আমাদের সম্পর্কটা আগে থেকেই বেশ ভালো ছিল। কিন্তু পুলিশের চাকরির সুবাদে তানভীর ভাইয়ের পোস্টিং হয় হবিগঞ্জ জেলার বানিয়াচং থানায়। সময়টা তখন হয়তো 2001 কিংবা 2002। কাজের সূত্রে শহরের বাইরে যাবার কারণে তখন থেকেই তানভীর ভাইয়ের সাথে আমার যোগাযোগটা কমে যায়। আর তখন তো মোবাইল ফোনের যুগ ছিল না, তাই খুব একটা দেখা সাক্ষাৎ বা কথা বলার সুযোগও ছিল না। যাই হোক, এরপর থেকে শুধু ঈদের ছুটিতে বা কারো বিয়ের অনুষ্ঠানেই ভাইয়ের সাথে দেখা হতো। এভাবেই প্রায় 1-1.5 বছর কেটে যায়। ভাইয়ের সাথেও সেভাবে আর দেখা সাক্ষাৎ হয় না। এমনই একদিন খেলাধুলা শেষে মাঠ থেকে বাড়ি ফেরার সময় হঠাৎ তানভীর ভাইয়ের সাথে দেখা। কিন্তু সে যেন সম্পূর্ণরূপে বদলে গেছে। তার শারীরিক অবস্থারও কিছু পরিবর্তন ঘটেছে। কথায় কথায় তার এই অবস্থার কারণ জিজ্ঞেস করলে কিছু বলতে চাননি তিনি। তবে বুঝতে পারি পুলিশের চাকরিটা খাটাখাটনি এই অবস্থার মূল কারণ। যাক, দেশের সেবায় নিজেকে নিয়োজিত করা মানে একরকমের জীবন সার্থক। এরপর আর কিছুক্ষণ কথা বলে আমি বাড়ি ফিরে আসি। বাড়ি ফিরে সবাইকে তানভীর ভাইয়ের সাথে দেখা হবার ব্যাপারে জানাতেই সবাই লাফিয়ে ওঠে। আরে, ওর তো বিয়ে ঠিক হয়েছে, আমাদের বাড়িতে এসেছিল বিয়ের দাওয়াত দিতে, তুই বাড়ি ফেরার কিছুক্ষণ আগেই ও বেরিয়েছে। ব্যাপারটা শুনে আমি মনে মনে বেশ খুশি হলাম। যাক, ভালোই হলো, অনেকদিন পর কারো বিয়ের অনুষ্ঠানে যাব। যা হোক, এবার সবকিছু সেই আগের মতোই। কিন্তু কয়েকদিন পর অবাক করা কিছু তথ্য আমার কানে আসে। মূলত তানভীর ভাইয়ের ছোট ভাই ছিল আমার বন্ধু। অদ্ভুতভাবে তার নামটাও রাসেল। একদিন সন্ধ্যায় খেলার মাঠে বসে আড্ডা দিতে দিতে রাসেল জিজ্ঞেস করে, বোরহান, ভূতে বিশ্বাস করিস? ওর প্রশ্ন শুনে আমি একটু অবাক সুরে বললাম, মানে হঠাৎ এমন প্রশ্ন কেন করলি? ও বলল, জানিস, কদিন যাবৎ ভাইয়া খুব অসুস্থ। ডাক্তার দেখানো হয়েছে কিন্তু কোনো রোগ ধরা পড়েনি। তাই ভাইয়া নিজে থেকে একজন কবিরাজের সাথে দেখা করেছে। সে নাকি বলেছে ভাইয়ার সাথে 2জন জিন আছে। ছোট থাকতে বাবা আর দাদির কাছে ভূত প্রেতের গল্প শুনেছি অনেক, কিন্তু আসলেও যে এমন কিছু মানুষ থাকতে পারে সেটা নিয়ে আমার কোনো ধারণাই ছিল না। তাই রাসেলের কথাটা আমি একটু মজার ছলে নিয়ে বললাম, তুই কি আমার সাথে মজা করছিস? মানুষের সাথে আবার জিন থাকবে কিভাবে? আর তানভীর ভাই একজন পুলিশ অফিসার, উনিও এইসবে বিশ্বাস করবে নাকি? আমার কথা শুনে রাসেল একটু মুচকি হেসে যে কথাটা বলল তা শুনে আমার মনে কিছুটা ভয় ধরে গিয়েছিল। তানভীর ভাইয়ের সাথে কদিন যাবৎ কি কি ঘটেছে সেগুলো একে একে বলতে চাইলেও ওই সন্ধ্যাবেলা আমার সাহসে কুলায়নি। তাই ঘটনাগুলো পরে কখনো শোনাবো বলে সেদিনের মতো বাড়ি ফিরে আসি। কিন্তু এর 2 দিন পরেই আমার জীবনে ঘটে যায় এক হৃদয় বিদারক ঘটনা। আমার ঘটনাটি এখন বলবো না, তানভীর ভাইয়ের ঘটনার শেষে ওটা উল্লেখ করার চেষ্টা করব। তবে আমার জীবনে ঘটে যাওয়া সেই ঘটনার পর থেকে প্রায় অনেক দিন যাবৎ আর কারো সাথে সেভাবে যোগাযোগ ছিল না। সত্যি বলতে ভয়ে আমি বাড়ি থেকে বেরোতে পারতাম না। আমি সুস্থ হওয়ার পর একদিন বাড়ি থেকে বেরিয়ে দেখা করতে যাই রাসেলের সাথে। সেদিন ওর সাথে অনেক কথা হয় আমার। আর তানভীর ভাইয়ের জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলোও সেদিন আমার সাথে শেয়ার করে রাসেল। ঘটনার প্রতিটি অংশে যেন আমার শরীর শিউরে উঠতে বাধ্য হচ্ছিল। ঘটনাগুলো তানভীর ভাই রাসেলকে বলেছিল আর রাসেল আমাকে। তবুও আমি তানভীর ভাইয়ের ভাষায় ঘটনাগুলো উল্লেখ করার চেষ্টা করছি। সময়টা 2002 সালের শেষের দিকে। সবেমাত্র সরকারি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পুলিশে জয়েন করেছি। প্রথম দিকে খুব একটা প্রেশার না থাকলেও কিছুদিনের মাঝেই আমাকে ট্রেনিং এর জন্য খুলনায় পাঠিয়ে দেওয়া হয়। 6 মাসের সুদীর্ঘ আর স্মরণীয় এক সময়। 6 মাসে যেমন কষ্ট করেছি তেমন এনজয় করেছি। কিন্তু আমার চাকরির জীবনের শুরু 2003 সালের মার্চ মাস থেকে। প্রথম পোস্টিং হয়েছিল বানিয়াচং থানায়।
সে যেন এক নতুন অভিজ্ঞতা। তবে সেই মিষ্টি অভিজ্ঞতাগুলোই আস্তে আস্তে তিক্ত হতে শুরু করে আমার জীবনে। পুলিশে জয়েন করার ইচ্ছে আগে থেকেই ছিল ঠিকই, কিন্তু রোজ রোজ চোখের সামনে নির্মমতার শিকার হওয়া বিভৎস লাশ আর বিভিন্ন অরাজকতার পাহাড় দেখতে দেখতে মনটা বিষিয়ে উঠেছিল। আমি যেন এসব কিছু আর সহ্য করতে পারছিলাম না। দম বন্ধ হয়ে আসছিল আমার। শুরুর দিকেই মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলাম বলে কৌশলে 2 সপ্তাহের ছুটি নিয়ে বাড়ি ফিরে আসি। বেশ ভালোই কাটছিল দিনকাল, কিন্তু ছুটি শেষ হতেই আমার মনের ভেতর কেমন যেন করতে শুরু করলো। যেতে ইচ্ছে করছিল না একদমই, কিন্তু কি আর করার, সরকারি চাকরি, দেশের সেবায় যখন নিয়োজিত হয়েছে তখন যেতে তো হবেই। তাই আর 7-5 না ভেবে আবারও জয়েন করি। ফিরে আসার পর মাঝে 2-1 মাস বেশ ভালোই কাটছিল, কিন্তু হঠাৎই একদিন আমার থানায় একটা সুইসাইড কেস ফাইল করা হয়। সময়টা তখন হয়তো রাত 8:30। আমাদেরই একজন লোক এসে খবর দিয়ে যায় বানিয়াচংয়ের জুলসুখা গ্রামে একটা মেয়ে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। তাই আমরাও দেরি না করে 2জন কনস্টেবল আর ড্রাইভারকে সাথে নিয়ে বেরিয়ে পড়ি জুলসুখা গ্রামের দিকে। কিন্তু সেই রাতে কেন যেন প্রকৃতি বারবার আমাদের বাধা দিচ্ছিল ওই গ্রামে যেতে। জ্যৈষ্ঠ মাস, চৈত্রের বদলে অনেকেরই নাকি বাংলা এই মাসকে মধুমাস নামে চালিয়ে দেন। সেই রাতে কথাটা যেন আবারও ভুল প্রমাণিত হলো। চারিদিকে অঝোর বর্ষণ আর বজ্রপাত বিচলিত গ্রামের প্রতিটি মানুষ। আমরাই বা কম কি? হাজার হোক পুলিশ বলে কথা, এমন দুর্যোগ ঠেলে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর দায়িত্বটাই তো হাতে নিয়েছি আমরা। কিন্তু কেন যেন সেদিন দায়িত্ব পালনে বারবার বাধার সম্মুখীন হতে হচ্ছিল আমাদের। আমরা যে জিপ নিয়ে রওনা দিয়েছিলাম তা রাস্তার মাঝে একবার নষ্ট হয়েছে, একবার বৃষ্টি আর বজ্রপাতের কারণে থামতে হয়েছে, আর একবার কাদা মাটিতে আটকে অনেকটা সময় নষ্ট করে ফেলেছি। কিন্তু শেষমেশ অনেক কষ্টে আমরা জুলসুখা গ্রামে পৌঁছতে সক্ষম হই। আশ্চর্যের বিষয় হলো, জুলসুখা গ্রামে পৌঁছানোর সাথে সাথেই মুষলধারে চলতে থাকা বৃষ্টি আর বজ্রপাত আকস্মিকভাবে থেমে যায়। বিষয়টা বলতে গেলে তখন কেউ সেভাবে আমলে নেয়নি, কারণ এদিকে আরেকটা সমস্যা দেখা দিয়েছে। গ্রামের নামটা জানলেও মূল বাড়ির ঠিকানাটা আমাদের জানা ছিল না, আর বৃষ্টির কারণে আশেপাশে কোনো মানুষও নেই যাকে ডেকে জিজ্ঞেস করবো ঠিকানাটা।